নোবেল বিজি অমর্ত্য সেন তার পভার্টি এন্ড ফেমিন্স বইয়ে এই বিষয়ে লিখেন, শেষময়ে দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য দেশে প্রায় ৬,০০০ লঙ্গরখানা খুলতে হয়েছে। সেখানে প্রায় ৪ লাখ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল। কিন্তু সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছে। অমর্ত্য সেন আরও লিখেছেন, খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে সাফল্য দেখাতে পারেন। ১৯৭৩ সালের তুলনায় ১৯৭৪ সালে কম খাদ্যশস্য আমদানি হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের জন্য দরকারি ২ মাস সেপ্টেম্বর ও অক্টোবরে খাদ্য আমদানিতে ব্যাপক ঘাটতি ঘটেছে। দেখা যায় ১৯৭৩ সালে যেখানে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাদ্যশস্য আমদানি করা হয়েছিল যথাক্রমে ২৬৩ ও ২৮৭ মেট্রিক টন, ১৯৭৪ সালের একই সময়ে সেই আমদানি কমে আসে ২৯ ও ৭৬ মেট্রিক টন। এদিকে তখন কিউবাতে পাট রপ্তানি করার অপরাধে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য সাহায্য বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র বারংবার পাট রপ্তানি বন্ধে চাপ প্রয়োগ করলেও শেখ মুজিবুর রহমানের সরকার সেই চাপকে উপেক্ষা করেছে। অনেকেই মনে করেন সেটি ছিল ভুল বাণিজ্য নীতি ও পররাষ্ট্রনীতি, যা শেখ মুজিব সরকারের ব্যর্থতাকে প্রকাশ করে। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পভার্টি এন্ড ফেমিন্স বইয়ের আরও তথ্য অনুযায়ী, খাদ্যশস্যের সুষম বণ্টনের অভাব এবং দুর্নীতি স্বজনপ্রীতি, পার্শ্ববর্তী দেশে চোরাচালান ইত্যাদি ছিল দুর্ভিক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। দুর্ভিক্ষের বিষয়ে কথা বলায় দলের লোকেদের প্রতি শেখ মুজিবের আচরণ কেমন ছিল? তাজউদ্দিন ছিলেন শেখ মুজিবের দীর্ঘ রাজনৈতিক জীবনের ঘনিষ্ঠ সহযোগী এবং বিশ্বস্ত বন্ধু। দুর্ভিক্ষের ওই দিনগুলিতে ব্যক্তিগতভাবে তিনি প্রধানমন্ত্রীকে বহুবার অব্যবস্থাপনা সম্পর্কে সতর্ক করে সংকট উত্তরণের পথে ব্যাপক পরামর্শ দিয়েছিলেন। মন্ত্রিসভা বৈঠকেও তিনি কয়েকবার তার মতামত তুলে ধরেন। এতে কাজ না হওয়ায় এই সৎ ও মানবতাবাদী রাজনীতিবিদ বিদেশ সফর শেষে ঢাকায় ফিরে ৭-৪-১৩ অক্টোবর বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে দুর্ভিক্ষের সত্যতা স্বীকার করে বলেছিলেন, বিদেশে বাংলাদেশের যে প্রতিচ্ছবি দেখে এসেছি তাতে আমার মন ভেঙে গেছে। বাইরে গেলে বাংলাদেশকে চেনা যায়। পত্রিকায় লেখা হয় মিক ফোর্ড বঙ্গবন্ধুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এতে দেশের সম্মান নষ্ট হোক। ব্যক্তি বড় জিনিস ন। জনগণ যদি মনে করে আমি যোগ্য নই, তাহলে গদিতে থাকার কোন অধিকারই আমার নেই। মানুষকে বাঁচাতে হবে। ভিক্ষের চাল দিয়ে পেট ভরে না। প্রাকৃতিক দুর্যোগ সব দেশেই হয়, কিন্তু এমন অবস্থা হয় না। এ অবস্থার জন্য আমি আপনি দায়ী। পদসা আনাটা বড় জিনিস নয়। তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিনের এই বক্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ প্রধানমন্ত্রীর প্যাডে ১৯৭৪ সালের ২-৬ সে অক্টোবর সকাল ১-১টায় শেখ মুজিব তার অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে লিখলে, প্রিয় তাজউদ্দিন আহমেদ, বৃহত্তর জাতীয় স্বার্থে আপনার মন্ত্রীপদে অধিষ্ঠিত থাকা সমীচীন নয় বলে আমি মনে করি। তাই আপনাকে আমি অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আপনার স্বাক্ষরের জন্য পদত্যাগপত্র ও পাঠালাম। ইতি শেখ মুজিবুর রহমান। ওইদিন বেলা ১-২টা ২-২ তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পাঠানো পদত্যাগপত্রে স্বাক্ষর করে। শেখ মুজিবের নির্দেশে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়া তাজউদ্দিন আহমেদ বিকেল বেলা সাংবাদিকদের বলেছিলেন, আজকের দিনটি আমার কাছে খুবই পবিত্র। ক্ষমতায় থেকেও দুর্ভিক্ষ পীড়িত মানুষের মৃত্যু ঠেকাতে না পারার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েই হয়তো তার সেই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে হয়েছে। কিংবা সংসদীয় গণতন্ত্রের তৎকালীন খারাপ অবস্থাতে তাকে আর শরিক হতে হবে না ভেবেই কি তার সেই উপলব্ধি তা বলা কঠিন। শুধু বলা যায় মন্ত্রিত্ব হারানোর দিনটি তার কাছে অত্যন্ত পবিত্র ছিল। দেশের তৎকালীন অবস্থা নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের কি মতামত ছিল? ১৯৭৪ সালে ২ অক্টোবর লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত জেকুইস লেসলির কলাম অনুসারে, একজন মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর অসহায় দৃষ্টিতে তার মরণযন্ত্রণাকাতর চর্মসার শিশুটির দিকে তাকিয়ে আছে। একজন ইউরোপিয়ান বলেছিলেন, সকালে তিনি অফিসে যাচ্ছিলেন, এমন সময় এক ভিখারি এসে হাজির, কোলে তার মৃত শিশু। বহু বিদেশি পর্যবেক্ষক মনে করতেন তৎকালীন দুর্ভিক্ষের জন্য সরকার তথা শেখ মুজিব দায়ী। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চোরাচালান ও মজুতদারি তখন ছিল বৈধ। দুর্ভিক্ষ বন্যার ফল ততটা নয় যতটা মজুতদারি চোরাচালানের ফল বলেছিলেন
একজন অর্থনীতিবিদ। তিনি আর বলেছিলেন, প্রতি বছর যে চাউল চোরাচালান হয় ভারতে যায় তার পরিমাণ ১,০০,০০,০০০ টন। এইসব চোরাচালানকৃত পণ্যের মধ্যে ছিল ধান, চাল, গম, পাট, যুদ্ধাস্ত্র, ঔষধ, মাছ, গরু, বনজ সম্পদ ইত্যাদি। একটা নবগঠিত স্বাধীন দেশের সম্পদ ভারতে পাচার করা হতো কার স্বার্থে? কারা এসবের মদতদাতা ছিল? জনতার মুখপত্র পত্রিকার ১ নভেম্বর ১৯৭৫ সালে প্রকাশিত সংবাদের হিসেবে সেই সময়ে ভারতে পাচার হয়েছিল প্রায় ৫,০০০ কোটি টাকার পণ্য। মেজর অব. মো রফিকুল ইসলাম বীর উত্তমের বই শাসনের ১৩৩৮ রজনী প্রি ১১৯-১২৬-তে উনি লিখেছেন, দীর্ঘ ৩টি বছর আমরা এমনটি প্রত্যক্ষ করেছি। আমাদের চোখের সামনে চালপাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে, আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে। ২-৫ অক্টোবর ঢাকার সংবাদপত্রে বের হয় ট্রাক বোঝাই ধানচাল ভারতে পাচার হচ্ছে। এ সময়ে ২-৫ অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন, দেশের প্রচলিত আইনে চোরাচালানিদের দমন করা হচ্ছে না। কয়েক মাস আগে সংসদে চোরাচালানিদের গুলি করে হত্যা করার বিধান পাশ হয়, কিন্তু কাউকে কোন দিন এই বিধানে হত্যা করা হয়নি। আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সাহায্য সরকারি মদদে লুটপাট করা হয়। ১৯৭১ থেকে ১৯৭২ এ যে বিপুল পরিমাণ সাহায্য এসেছি, তার বেশিরভাগই সাহায্য লোপাট হয়ে যাওয়াতে আবারও বাংলাদেশে সাহায্য পাঠাতে প্রবল অনীহা দেখা দেয় দাতা সংস্থাগুলোর মধ্যে। লুটের সিংহভাগ হয়েছে রেডক্রস এবং তৎকালীন আওয়ামী লীগ নেতা কর্মীদের মাধ্যমে। ১৯৭৪ সালেই জরুরি অবস্থা জারি হয়। সে যাই করা হোক, অনাহারে হু হু করে মানুষ মরছিল তখনও। তৎকালীন সরকার বা শেখ মুজিবের গৃহীত পদক্ষেপসমূহ ২-৩ সেপ্টেম্বর সারা দেশে ৪৩০০ লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয়। সে সমস্ত লঙ্গরখানার ইতিহাস আরও এক করুণ কেলেঙ্কারির ইতিহাস। নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য ২-৪ সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে, সারা নওগাঁ জেলার মানুষ গত ৩-৪ দিন ধরে না খেয়ে আছে। দুর্ভিক্ষের মধ্যেও মুজিব পরিবারের রাজকীয় উদ্যাপ। এরই মাঝে মার্চ ১-৭-১৯৭৫ সালে শেখ মুজিবের ৫-৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫-৫ পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজে। ৬ই অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে ২-১ লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকা। ওই দিনই খাদ্যমন্ত্রী বললেন, তখন পর্যন্ত অনাহারে কত লোক মরেছে সরকারের তা জানা নেই। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হল সোনার মুকুট মাথায় দিয়ে। ১৯৭৫ সালের ১-৪ জুলাই বিয়ে হয়েছিল নতুন গণভবনে। বিশাল আয়োজন, অগণিত অতিথির ভিড়। বিয়েতে যারা উপস্থিত ছিলেন তাদের ভাষ্য মতে মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয়েছে বিয়েতে। বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের পিঁড়িতে শেখ কামাল ও শেখ জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছি। বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হয় প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পড়ে বিয়ের খবর। একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষপীড়িত, অনাহারক্লিষ্ট, হাড্ডিসার মুমূর্ষু মানুষ নামী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর।